প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় পবা থানা এলাকার ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা পুলিশের কার্যালয়ে। আপনারা আমার সামনে যে বিপুল পরিমাণ জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এটা জাস্ট লাইক এ স্যাম্পল হিসাবে এখানে রাখা হয়েছে। যেমন এখানে হিরোইন আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে, জাল টাকা আছে, ওইখানে মদের বোতল আছে। কখন কোথা থেকে এই সকল জিনিস উদ্ধার করা হলো আমরা সেই ব্যাপারে কথা বলছি সার্কেল এসপি শাকিলের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিরোইন, এই হিরোইনগুলো আপনারা কোত্থেকে উদ্ধার করেছেন? এটা আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযানের মাধ্যমে এগুলো আমরা উদ্ধার করেছি। এই অস্ত্রগুলো আপনারা কোত্থেকে রিকভারি করেছেন? যে অস্ত্রগুলো মূলত যে বিদেশি যে পিস্তলগুলো আপনারা এখানে দেখছেন, তো বিভিন্ন সময় আমাদের হাতে যে তথ্য আছে বা পরিসংখ্যান এর বেশিরভাগই বিভিন্ন সময় সীমান্ত গলে অবৈধ যারা চোরা কারবারি আছে বা ব্যবসায়ী আছে বিভিন্ন দ্রব্যের, তাদের অবৈধ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই জিনিসগুলো এনে থাকে। আপনারা তাদের কাছ থেকে গ্রেফতার করেছেন? যে অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতারপূর্বক তাদের কাছ থেকে এই যে জিনিসগুলো আপনারা এখানে দেখছেন এগুলো আমরা উদ্ধার করেছি। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভারতীয় রুপি, এগুলো ইন্ডিয়ান টাকা, এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি টাকাও আছে। এই ভারতীয় টাকা এবং এই বাংলাদেশি টাকাগুলো এখানে কেন রেখেছেন? আসলে এর সাথে দেশি এবং বিদেশি একটা চক্র আর কি জড়িত। বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে তৎপর আছে যে ভারতীয় জাল রুপি বা অন্যান্য বিদেশি মুদ্রা বা দেশি মুদ্রাই হোক, যে প্রকৃতপক্ষে এটা কারা তৈরি করে থাকেন এবং এর সুবিধাভোগী কারা কারা। আমাদের যে ভারতীয় জাল রুপিটা আপনি দেখছেন, এটা মূলত আমরা কোরবানির ঈদের আগে এই জাল রুপিগুলো উদ্ধার করেছি। আপনারা যারা ব্যবসায়ী আছেন বা ব্যবসা করে থাকেন, আপনাদেরকে আমরা সবিনয় অনুরোধ জানাবো, যদি কখনো কোনো টাকা আপনাকে সন্দেহ মনে হয়, আপনি আপনার সংশ্লিষ্ট এলাকায় যে কোনো জায়গাতে আপনি পুলিশের শরণাপন্ন হবেন, অথবা সেইখানে যে কোনো ব্যাংকে গিয়ে যদি আপনি বলুন যে আমাকে টাকাগুলো একটু প্রমাণ করে দিন যে এটা সঠিক আছে না জাল টাকা, তারা আপনাকে সেই বিষয়গুলো অবগত করবে। আমরা আশা করব সীমান্তবর্তী জেলার এই চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আজকে যেভাবে দায়িত্ব পালন করছে, আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব এর চাইতে আরও কঠিন এবং অব্যাহত থাকবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পবা থানার একটি ক্লিনিক। সেই ক্লিনিক কিভাবে চলছে বা কিভাবে চালানো হচ্ছে, আমরা সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব। আমি যে ওষুধটি আমার হাতে নিয়েছি, এই ওষুধটি সম্পর্কে আমার পাশেই আছেন সরকারি যে ডাক্তার আছেন, আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনি কোথায় আছেন? আমি পবা হেলথ কমপ্লেক্সে আছি। আচ্ছা, এই ওষুধটা কিসের ওষুধ? এটা একটি চোখের ড্রপ, অ্যান্টিবায়োটিক ড্রপ। এটি কেমন আছে? এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে জুলাই 2012-তে। এটা কি এখানে তারা রাখতে পারে অপারেশন থিয়েটারে? না, এটা অপারেশন থিয়েটারে রাখতে পারে না। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে রুগীদের যে সেলাই করা হয় যে সুতো এবং সুই, সেগুলো একদম নোংরাযুক্ত একটি বোতলের ভিতরে রাখা আছে। এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা তো আসলে স্টেরাইল প্যাকেটে থাকার কথা। এটা হয়তো রিইউজ হচ্ছে, একবার ব্যবহার হওয়ার পরে আবার হচ্ছে। জি। আমাদের দেশের অসহায় রুগীদের চিকিৎসা সেবার নামে প্রতারণা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। আপনাদের ডাক্তার আছেন? জি আছেন। এখন আছে? না, এই মুহূর্তে নেই, উনি অসুস্থ হয়েছেন আজকে নামুল সাহেব। আর এমনি অসুস্থ কি উনি ডেইলি প্রতিদিনই হন? না না, প্রতিদিন হন না। তো উনি অসুস্থ হলে বিকল্প ডাক্তার কোথায়? বিকল্প ডাক্তার ওই মুক্তাসুর রহমান সাহেব আছেন। উনি আছেন? উনি আসতেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।
এখন তো নেই, না, এই মুহূর্তে নেই আর কি। এই মুহূর্তে নেই। এইটা কি আপনার, এটা কি এই রুমটা কিসের? ওটি রুম, এটাকে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার বলে। এই জিনিসটি আমরা এখানে দেখলাম পড়ে আছে এবং এর ভিতরে ব্লাড লেগে আছে এবং বিভিন্ন মানে এত ময়লা তাকে ঘিরে রেখেছে। সেই জিনিসটি অপারেশন থিয়েটারে। আমরা কথা বলছি ডাক্তার সাহেবের সাথে। এই জিনিসটি কী কাজে ব্যবহৃত হয়? এটা সম্ভবত ঘাড়ের নিচে পিলো হিসাবে ইউজ করে ওই মানে পেশেন্টের। এর ভিতরে কি আছে? বালু। প্রিয় দর্শক, এই হচ্ছে চিকিৎসা। একজন রোগীকে যখন অপারেশন করা হয় তখন তার ঘাড়ের নিচে এই বালির যে বালিশ এটা রাখা হয়। এটা ব্লাড, এর পিঠে রক্ত আছে, মরা রক্ত আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত নোংরাযুক্ত। এই দেখেন আপনারা, মরা রক্তগুলো এখানে লেগে আছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে একটি বল আছে, যে বলে হলো গিয়ে এখানে অপারেশন করার পরে প্লাস্টিক বল, তার ভিতরে যে সকল নোংরা ফেলে দেওয়া হয় সেগুলো এই অবস্থায় আছে এবং এটা পরিষ্কারও পর্যন্ত করা হয়নি, এই অবস্থায় আছে। কি নাম আপনার? মোহাম্মদ বেলাল হোসেন। এখানে আপনি কি হিসাবে দায়িত্ব পালন করছেন? ম্যানেজার হিসাবে। কতদিন যাবত আছেন? 2006 জুন থেকে। আপনার এখানে প্রতিদিন কয়জন ডাক্তার থাকার কথা? 3 জন। এখন কোনো ডাক্তার আছে? এই মুহূর্তে নাই। এই যে ডাক্তার নেই, রুগী আছে আপনার এখানে ভর্তি? রুগী একজন আছে, আর একটা হাত ভাঙ্গা, ওটা ওই ফলো আপে আছে আর কি। আর একটা অ্যাপেন্ডিক্স গতকাল ভর্তি করা হয়েছে, এটা ওটি হবে, সার্জনে করবেন। কে করবেন? এখন ওই আলোচনা হয়নি, মানে কোন সার্জন করবেন এখনও করা হয়নি। স্যারের সাথে কথা বলি, তারপরে যেই সার্জন আসবেন। এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মোহাম্মদ মোখলেসুর রহমান। উনি কি করেন? উনি এই তাবলিগ করেন আর এটার সঙ্গে মানে এই ব্যবসায় আর কি। তা আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে মালিক আসবেন, মালিক কি রুগী দেখতে পারে? উনি ওই ডিপ্লোমা করা আছে, ওই সূত্রে দেখেন আর কি। ডিপ্লোমা করলে একজন রুগী দেখা যায়? অপারেশন রুগী বা অপারেশন করবে সেই বিষয়ে সে সিদ্ধান্ত দিতে পারে? যে সার্জন অপারেশন করেন উনি এসে দেখে নেন, মানে যখন অপারেশন হয় তার আগে রুগীটা দেখেন, দেখার পরে যদি করা যায় তাহলে উনি করেন, রিপোর্টগুলো দেখেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই অপারেশন থিয়েটার, তো এটা? জি স্যার। এটা কি অপারেশন থিয়েটার ঠিক আছে? আছে, সম্পূর্ণটা নাই, কিছু শর্ট আছে। এখানে এই যে আমরা ঝুল দেখতে পাচ্ছি, ঝুল লেগে আছে, তারপরে এই যে নোংরা, এটা কি অপারেশন থিয়েটারের নিয়ম? না স্যার, এগুলো পরিষ্কার করতে হয়। এই হচ্ছে প্রাইভেট ক্লিনিকের চিকিৎসা। এরা টাকা নিয়ে যাচ্ছে, রুগীকে তাদের ঘরে তুলতে পারলেই তারা জিম্মি হয়ে পড়ছে এবং ঘর বাড়ি বিক্রি, সয় সম্পত্তি সব কিছু শেষ করে এদের হাতে তুলে দিচ্ছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা হ্যান্ড গ্লোভস কতবার ব্যবহার করা যায়? একবারই ব্যবহার করতে হয়, একবার ব্যবহার করা যায়। এবং এই হ্যান্ড গ্লোভসগুলো যখন অপারেশন করা হয় তখন ওই রুগীর তরফ থেকে তো কিনে দেওয়া হয়। এইটা ওই আমাদের কন্ট্রাক্টের, তো আমরাই কিনি, মানে আমরাই করি আর কি। ওই আমাদের প্রাইভেট এখানে সবগুলো বেশিরভাগ ওইভাবে ব্যবহার করা হয়। মানে তো এগুলো আবার পুনরায় ব্যবহার করা হয়? এটা অপারেশন না স্যার, এগুলো ওই জন্য, মানে অন্য যে ড্রেসিং দেয়, হাতটা তো দিয়ে কিছু পরিষ্কার করে তার জন্য। তো এটা কি নিয়ম? না স্যার। হ্যাঁ, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা ঠিক না স্যার। অন্যায় করছেন? জি স্যার। এটা এই যে আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এগুলো রৌদ্রে শুকা দিয়েছেন, এদিকটা খুলে রেখেছেন, যত ধুলা বালি ময়লা সব আসছে, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা ঠিক না স্যার। অন্যায় করছেন স্যার, অন্যায় স্যার। এই ক্লিনিকে চিকিৎসার নামে যে অপচিকিৎসা হচ্ছে তার আরেকটি উদাহরণ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি 3টি বেড। একটি প্রাইভেট ক্লিনিকে দূরত্ব থাকবে একটা সিট থেকে আরেকটা সিটের, অনেক গ্যাপ থাকতে হবে, কারণ এখানে রুগীগুলো ভ্যারি করে বিভিন্ন রোগের। কিন্তু আমরা এখানে যখন এসেছি, যে রুগীদের আমরা দেখতে পাচ্ছি, রুগী আছে কিন্তু ডাক্তার নেই। আচ্ছা, এই যে এই ক্লিনিকে এসছে কোনো ডাক্তার নেই কিন্তু রুগী ভর্তি করে রেখেছে, এটা কি করে সম্ভব? এটা তো আসলে মোটেও হওয়া উচিত না। একটা ক্লিনিকে সার্বক্ষণিক 24 ঘন্টা অন্তত একজন ডাক্তার থাকতে হবে।
10টা যদি বেড থাকে তা একজন ডাক্তার থাকতে হবে, আর বেডের সংখ্যা অধিক হলে আরও অধিক ডাক্তার সবসময় উপস্থিত থাকতে হবে। আপনি কোথেকে এসেছেন মা? আমি পালু পড়াতে আসছি। আপনার সমস্যা কি? অ্যাপেন্ডিসাইটিস। অপারেশন হয়েছে? অপারেশন করবে? কবে করবে? আজকে করবি? কে করবে জানেন? না, এটা জানি না। এই যে বলছে যে অপারেশন হবে কিন্তু ডাক্তার নেই, এই অবস্থায় সে বিছনায় শুয়ে কাটাচ্ছে, কি হওয়া উচিত এদের? আসলে অ্যাপেন্ডিসাইটিস রোগ যদি ডায়াগনোসিস হয় তাহলে যত দ্রুত অপারেশন করা যায় ততই বেটার। আর এখানে তো আরেকটা বেশি সমস্যা দেখা যাচ্ছে যে কম্বলগুলো গায়ে দেওয়া আছে সেগুলো তো আসলে অনেক নোংরা। হ্যাঁ, দেখা গেল এমনিতে একটা অসুখ নিয়ে সে এসেছে, পরবর্তীতে নোংরা থাকার কারণে হয়তো আরও অন্যান্য কোনো অসুখে সে আক্রান্ত হয়ে যেতে পারে। এই ক্লিনিকের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটি 2007 27/6/2007 তারিখে এদের একটি স্বাক্ষর করা চিঠি আছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আজকে 2012 শেষ হতে চলেছে, এরা আর নবায়ন করেনি। আমরা পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই ক্লিনিকের যিনি এখন দায়িত্বে আছেন তিনি সব কিছুই আমরা দেখতে পেলাম এবং আপনিও দেখলেন, এবং সে তার অপরাধ স্বীকার করছে। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা কয়েকটা ক্ষেত্রে অনিয়ম পেয়েছি, বিশেষ করে তাদের লাইসেন্স আছে বাট নবায়ন করা নেই, 2007-এর পর থেকে নবায়ন করা নেই। মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অর্ডিন্যান্স 1982 হিসেবে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো এবং আপনাকে 15 দিন সময় দেওয়া হলো। 15 দিন সময়ের মধ্যে আপনি লাইসেন্স নবায়ন সহ আমি যেই ত্রুটিগুলো চিহ্নিত করলাম এই ত্রুটিগুলো সংশোধন করে আপনি আমার কাছে রিপোর্ট করবেন। 15 দিন পরে আপনার যদি কোনো রেসপন্স না পাই আমি এসে সরাসরি প্রথমে এই ক্লিনিকটা বন্ধ করে দেব, সিলগালা করে দেব, তারপর আপনাদের বিরুদ্ধে কঠিন আইনগত অ্যাকশন নেব। 20,000 টাকা অনাদায়ে আপনার 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা ক্লিনিকের ব্যবসা করছেন তারা অবশ্যই তাদের ক্লিনিক সুন্দরভাবে পরিচালনা করবেন, একজন রুগী সে সেবা পাবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এই মুহূর্তে আরেকটি ক্লিনিকে অবস্থান করছি, আমরা পেয়েছি এই ক্লিনিকের মালিককে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আপনার ক্লিনিকের নাম কি? মাদার কেয়ার জেনারেল হাসপাতাল, নহাটা। কত বেডের হাসপাতাল? এটা 10 বেডের হাসপাতাল। আপনার এখানে ডাক্তার কজন আছে? 2 জন ডাক্তার আছে, বর্তমানে একজন ডাক্তার এখন নাই। তো আছে এখন কর্তব্যরত এখানে নাই। এই যে আপনার এখানে ডাক্তার নাই, জি, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা আমি অন্যায় করছি। এই যে আপনি বললেন আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অপারেশন থিয়েটার। সেই অপারেশন থিয়েটারে রক্ত মাখানো যে ব্যান্ডেজগুলো সেগুলো এখানে আছে, তারপরেও এই প্রতিষ্ঠানের মালিক বলছেন যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যে দেখুন, যারা আজকে চিকিৎসার নামে অপচিকিৎসা করছে তার কতগুলো প্রমাণ দেখেন। এটি একটি অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটার, সেখানে এই জানলাগুলোকে খুলে রাখতে পারেন না স্যার, একটা জানলা খুলে রাখা আছে আবহাওয়া আসার জন্য, আবার এটা এই আবহাওয়াটার সাথে কি ধুলাবালি আসতে পারে? আসতে পারে। তো এটা কি নিয়ম আছে? না, এটা নিয়ম নাই। মাম্পসটা রেখেছে সেটাও উপর আমরা দেখতে পাচ্ছি যে ধুলা লেগে আছে, এবং আমরা যখন এই হাত দিয়ে তুলছি তখন তার উপর থেকে ধুলা উঠে আসছে। এ হচ্ছে ক্লিনিকের কাজ। তুমি এখানে কিসের দায়িত্ব পালন করছো? এখন মানে সিস্টার হিসেবে। কতদিন যাবত এখানে কর্মরত আছো? 1 বছর। এই হ্যান্ড গ্লোভসগুলো কতবার ব্যবহার করা হয়? এটা একবারের পরে 2বার ব্যবহার করলে ছিঁড়ে যায়, নষ্ট। এখানে এটা কোনো নিয়ম আছে কিনা এইভাবে ধুয়ে শুকা দেওয়ার? যে এখানে শুকানো তো মানে নিয়ম। শুকানোর নিয়ম? এভাবে ধুয়ে ধুয়ে শুকায়ে আবার হাতে দিয়ে ব্যবহার করতে হবে? না, ওটা শুকিয়ে পাউডার মিশাইতে হয়, তারপর ওয়াটার করতে হয়। এরকম কতবার করা যায়? বললাম তো 2বার করলে মানে জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি এখানে কেন এসেছেন? সিজার করেছি বাচ্চা হওয়ার জন্যে। সিজার হয়েছে? জি। কে করেছেন? ডাক্তার। এই রুগীটিকে যে স্থানটিতে রাখা হয়েছে ঠিক তার 1 গজের মধ্যেই অজস্র ময়লা, এবং সেই জানলাটা
খুলে রাখা হয়েছে, কিন্তু তার সিজার হয়েছে। সিজার হওয়া রুগীকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখতে হবে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুগীর ব্যবহার্য যে সকল বর্জ্য যা আছে সেগুলো কোথায় ফেলেছে, যেগুলো ফেলেছে সেগুলো এই অবস্থায় আছে। আমরা যে স্থানে আছি সেই স্থানেই এখানকার লোকাল একজন সাংবাদিককে পেয়েছি, আমরা তার মাধ্যমে জেনে নিই যে এই ময়লাগুলো কতদিনের ময়লা হতে পারে। কি নাম আপনার? মোহাম্মদ হাসান ইমাম, আপনি কোন পত্রিকায় আছেন? দৈনিক আমাদের রাজশাহী। আচ্ছা, আপনি একটু আমাকে, আপনি এখানে হাত দিয়ে বা উঁচা হয়ে এটার উপর দাঁড়িয়ে আপনি দেখুন তো ওই ময়লাগুলো কতদিনের হতে পারে? এটা কতদিনের হতে পারে? 10-12 দিন। এবং প্রতিদিন পরিষ্কার করলে কি এই ধরনের ময়লা এখানে জমবে? না, তা জমবে না। আমরা পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। ইতিমধ্যেই তিনি তার অপরাধ স্বীকার করছেন। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? যে আমরা আপনার পুরো ক্লিনিকটা আমরা দেখলাম, দেখে ওভারঅল যেটা মনে হলো আপনার এখানে ক্লিনিকটা খুবই নোংরা, এবং আপনার বেডগুলো, তারপরে জানালা, মেঝে, ওয়াল সব কিছুতে আমরা অনেক নোংরা দেখতে পেয়েছি। এটা তো ঠিক না, কারণ আপনার এখানে প্রতিনিয়ত অপারেশন হচ্ছে। আপনি কি এটা স্বীকার করছেন যে যে স্ট্যান্ডার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার ছিল সেটা নেই? না, 100% পরিষ্কার পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে না। আমরা আজকে ভ্রাম্যমাণ আদালতে আমরা প্রথমবার যেহেতু এসেছি, এবং আপনি যেহেতু বলছেন মফস্বলে আমরা এই করছি, সেই হিসেবে আমরা প্রথমবারের জন্য মার্জনার দৃষ্টিতে দেখে আপনাকে জাস্ট টোকেন হিসেবে 20,000 টাকা জরিমানা করলাম, 20,000 টাকা জরিমানা করলাম, যেহেতু আপনার ডাক্তার নাই, নার্স নাই, এবং সবচেয়ে বড় কথা যে আপনার এখানে খুবই নোংরা আসলে পরিবেশটা, এবং এটার অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। নেক্সট 15 দিনের মধ্যে আমরা যে প্রবলেমগুলো দেখাই দিলাম এগুলো আপনি সলভ করবেন, অন্যথায় আপনার এই ক্লিনিকটা আমরা একদম সিলগালা করে দিয়ে যাব, এবং পরবর্তীতে আপনার যে আইনানুগ ব্যবস্থা হবে সেটা অনেক কঠিন হবে। কথা বলছি পবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রমজান সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বোতল, এই বোতলগুলো কিসের? এগুলো ফেনসিডিলের বোতল। এগুলো কোথেকে আপনারা পেয়েছেন? এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা ওই মামলার সময় আর কি উদ্ধার করে থাকি, যেটা অধিকাংশই বিশেষ করে এই ফেনসিডিলগুলো আছে হরিপুর ইউনিয়ন এর বর্ডার এলাকা দিয়েই বেশি প্রবেশ করে, এবং ওই এলাকাটাই আমার বেশি এগুলো উদ্ধার হয়ে থাকে আর কি, হিরোইনেরই ওই ফেনসিডিলেরইগুলো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পলিথিনের মধ্যে পানি জাতীয় কি যেন আছে, এটা বা ওখানে একটা হাড়ি দেখছি, হাড়ির ভিতরে কি আছে? এইটা চোলাই মদ, চুয়ানি বলেও অনেকে বলে, আর এটা তাড়ি। এগুলো আমরা ওই বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যখন আমরা অপারেশন করি সেগুলো লোকজন সহ ধৃত করে তাদেরকে চালান দেওয়া হয়েছে। এগুলো আমাদের আলামত হিসেবে আছে, এবং এগুলো আমরা বিনষ্ট করার জন্য ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেয়ার করছি। অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে জনগণের জানমাল রক্ষার্থে আমার থানার যে ফোর্স এবং অফিসার আছে তাদেরকে আমরা টহল ডিউটি প্লাস পেট্রোল, ফুড পেট্রোল প্লাস এলাকায় কমিউনিটি পুলিশিং সিস্টেম, স্কুল কলেজের ছাত্রীদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি, তাতে করে তারাও আমাদের সহযোগিতা করতেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিত্র প্রতিবেদন সংগ্রহের জন্য একটি খাবারের দোকানে। আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে, আসুন আমরা আপনাদেরকে সেই বিষয়গুলি দেখাচ্ছি। এখানে রান্না হচ্ছে, দেখেন কি পরিমাণ নোংরা, এই এলাকাটা নোংরায় ভরে আছে। এইখানে ভাত, এইখানে হলে গিয়ে গোবরের লাকড়ি, ভাবা যায়। কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? কুদ্দুস। কতদিন যাবত আপনি এই ব্যবসা করছেন? বছর 4। আচ্ছা, এই যে গোবরের পাশে এবং গরম ভাতটা ঢাললেন, এই ভাতের ভাপ এখানে লাগছে, এই ভাতের থেকে গোবরের যে লাকড়িগুলো রেখেছেন কতটুকু দূরত্ব হবে? প্রায় 1 ফিট। 1 ফিট। এটা কি ঠিক করছেন? না, এটা তো মোটেই ঠিক না। মাছের ঝোল, এটা ডাল, ওটা কি? এটা মাছ। মাছ তো এগুলো কি আছে? এগুলো আশেপাশে মাছি? হ্যাঁ, এগুলো মাছ, মাছি আছে। উপরে কি আছে? উপরে যে কাপড় চোপড়। এটা কি কখন দেখেছেন?
না, এটা আমি দেখিনি। কত এই কাপড়গুলো কি পরিষ্কার? না, অপরিষ্কার, নোংরা। নোংরা। এগুলো কি এইভাবে রাখা ঠিক? না, এগুলো ঠিক না। এটা অন্যায়? অন্যায়, অবশ্যই অন্যায়। আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছে। এগুলো কি আপনি কখনো দেখেছেন? না, আমি এপার আসি না। এপার আসেন নাই, দেখছেন এগুলো কি? এটা কি? মাকড়াসার জাল। এগুলো কি পরিষ্কার জায়গায় না নোংরা জায়গায়? এই যে এই ভাতগুলো কি পচা ভাত না ভালো ভাত? এটা আজ করাই, এটা মানে রাত্রে পরিষ্কার করি তো আমরা, ওই জন্যে সারাদিন তারপর রাত্রে এগুলো সব ধুই মুছে পরিষ্কার করতে হয়। তাই? হ্যাঁ, হোটেলের এটা তো নিয়ম। আপনার এটা আপনি দেখেছেন? না, এটা তো আমি তো এবার চারি দেখবো কি করে। এই যে আপনার যে কাপড়টা, এই কাপড়ের পেছনের অংশগুলো আপনি দেখেছেন? না। হ্যাঁ, এটাও আপনি দেখেন নাই। এটা কি পরিষ্কার জায়গা না নোংরা জায়গা? না, এটা অপরিষ্কার জায়গা। আমি তো নিজে স্বীকার করছি যে এটা অপরিষ্কার। প্রিয় দর্শক, আমরা এই ফ্রিজটি খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্রিজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোচ আছে, সেই স্থানে আমরা দেখতে পাচ্ছি আটা, খামি করা আটা, মাংসের রক্ত জমে আছে, রক্ত পড়ে আছে। ঠিক তার ভিতরে ওনারা দুধের ছানা রেখেছেন। যে ফ্রিজে গোশত থাকবে সেখানে মাছ রাখা যাবে না, আর যেখানে মাছ থাকবে সেখানে গোশত রাখা যাবে না, এবং যে কোনো একটি আইটেমে একটা কিছুতে রাখতে হবে। এই যে এটার ভিতরে কি আছে? এগুলো ছানা। তার সাথে যে লাল লাল দেখতে পাচ্ছি, কি রং? না না, এটা মাছের রক্ত। মাছের রক্ত? ও তাহলে পরে আপনার এখানে মাছও রেখেছিলেন? না, যে বললো যে পিচ্ছি, আমি তো ফ্রিজ টেস্ট খুলি না। আপনি কি খুলেন? আপনি কিছু জানেন না? আমি হয়তো ক্যাশে বসে কর্মচারীরা দেখে, এই পর্যন্তই আপনি দেখেন। আমার তো আপনার এটা কি ঠিক না অন্যায়? এটা তো অন্যায়। এটা তো এটা কি খাওয়া যাবে? এটা পলিথিনের ভিতরে আছে, এটা তো এভাবে করে রাখা তো ঠিক না। আমি তো এটা তো খাওয়া যাবে, তাই না? এটা খাওয়ানো যাবে, খাওয়াও যাবে। এটা আপনার পলিথিনে, এটা তো খাওয়ানো যাবেই না। এটা আমরা পেয়েছি এই স্থানেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। আইনের দৃষ্টিতে এটা খুব বড় ধরনের খুব অপরাধ, এবং তার খাবার যে পরিবেশনা এবং খাবার যেখানে তৈরি হচ্ছে যে কিচেনে, প্রত্যেকটা জায়গায় নোংরা পরিবেশ এবং যেটা রীতিমতো অগ্রহণযোগ্য। তো এই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা হিসেবে 1959-এর যে পিওর ফুড অর্ডিন্যান্স আছে, যেটা 2005 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই হিসেবে সেই পিওর ফুড অর্ডিন্যান্সের 6-এর 1 ধারায় সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এবং এর জন্য তাকে 10,000 টাকা জরিমানা করা হলো। আর এই টাকা অনাদায়ে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাহেবের সাথে। আপনার জেলার সার্বিক নিরাপত্তা বিধানে আপনি কী ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছেন? আমার জেলার সার্বিক নিরাপত্তা বিধানকল্পে আমি আমার অধীনস্থ যে অফিসারবৃন্দ আছেন তাদের সবাইকে নিয়েই টাইম টু টাইম আমি মিটিং করছি, এবং এলাকার আইন শৃঙ্খলা সহ সার্বিক মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমি তাদেরকে সবসময় দিক নির্দেশনা দিচ্ছি, এবং এর ফলশ্রুতিতে আমি যেটা পাচ্ছি যে তাদের ফলাফলটা ভালোই আসছে। এর পাশাপাশি আমি জনগণের কাছ থেকেও টাইম টু টাইম বিভিন্ন সময় আমি বিভিন্ন তথ্য পেয়ে থাকি, এবং সেগুলো আমার ওয়ার্কিং প্ল্যানের মধ্যে আমি নিয়ে আসি। জানমালের নিরাপত্তা বিধানে আপনার নির্দেশনা কি? এলাকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে আমি আমার অধীনস্থ যারা আছেন তাদের সকলকে তৎপর থাকতে সবসময় নির্দেশ প্রদান করছি, এবং যেটা মাদক এবং অস্ত্র ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে আমি তাদেরকে সবসময় কোনো রকম ছাড় না দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। এর পাশাপাশি আমি রাত্রিকালীন রণপাহারা এবং টহল সহ আপনি জানেন যে আমাদের একটা কমিউনিটি পুলিশিংয়েরও কার্যক্রম আছে, তার মাধ্যমে আমরা সার্বিকভাবে একটা আমাদের পরিকল্পনা গঠন করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো আমাদের সমাজের কিছু অসৎ ব্যক্তি শুধু নিজেদের স্বার্থের জন্য এ ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত। প্রশাসন এখন অনেক সচেতন, তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। এলাকার জনসাধারণের দাবি, আগামী দিনগুলোতেও প্রশাসনের এ চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়,
কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান ঠিক একই সময়ে একই দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।